সংযুক্ত হয়েছি। জীবন, যুক্তি, জিজ্ঞাসা নিয়ে আমাদের এই পথ চলা। বাংলাদেশ সহ সারা বিশ্বে ভিডিও ব্লগিং খুব জনপ্রিয় একটি বিষয়। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি কেউ ফুড নিয়ে ভিডিও ব্লগিং করছেন, কেউ টেক নিয়ে করছেন, কেউ আবার ট্রাভেল নিয়েও ভিডিও ব্লগিং করছেন। গাছের মতো একটি অসাধারণ বিষয় নিয়ে যে ভিডিও ব্লগিং করা যায়, এটা আপনার আমার অনেকের অজানা। 2009 সাল থেকে বাংলাদেশে গাছ নিয়ে ভিডিও ব্লগিং করছেন বৃক্ষবন্ধু হিসাবে খ্যাত মোহাম্মদ আজহারুল ইসলাম। আজকে গাছের অনেক বিষয়ে জানা অজানা অনেক বিষয় আমরা জানতে সংযুক্ত স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বৃক্ষবন্ধু মোহাম্মদ আজহারুল ইসলামকে। মোহাম্মদ আজহারুল ইসলাম, আপনি কেমন আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের এখানে এসছি, ভাল লাগছে খুব। আপনারা এই যে গাছ নিয়ে কথা বলতে চান, বিশেষ করে গাছ নিয়ে কথা বললে আমাদের বেশ কিছু উপকার আছে। উপকারগুলির মধ্যে প্রথমত আমি যেটা মনে করি সেটা হচ্ছে দেশের সাধারণ মানুষ এই গাছের সম্পর্কে জানবে এবং নতুন প্রজন্মদেরকে এই গাছ সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে জানানো উচিত। কারণ আমাদের সময় ধীরে ধীরে ফুরিয়ে আসছে। জি, আমরা একটা সময় চলে যাব, জি, কিন্তু আমাদের এই পৃথিবীতে নতুন প্রজন্ম যাদেরকে আমরা রেখে যাব, জি, তারা যদি এই রিলে রেসের মতো, জি। অর্থাৎ আপনারা জানেন কিনা, আপনারা খেলেছেন কিনা সেটা জানি না, কাঠি নিয়ে মানুষ দৌড়াইতো, আচ্ছা আচ্ছা। দৌড় শুরু করছে, একজনে যখন টায়ার্ড হয়ে গেছে আরেকজনের আরেকজন হাতে কাঠি দিয়ে আবার দৌড় জি শুরু জি করছে। জি জি জি। তো এইরকম রিলে রেসের মতো যখন এই যে গাছের ব্যাপারটা আপনি আপনার পরবর্তী প্রজন্মকে শিখিয়ে যাবেন, তারা তার পরবর্তী প্রজন্মকে শিখিয়ে যাবে, এভাবে যদি একটা চেইন না থাকে, ধারাবাহিকতা না থাকে, তাহলে হবে কি আমাদের এই দেশের মানুষ একটা সময় যে প্রকৃতিকে ভালোবাসা ভুলে যাবে, উদ্ভিদ সম্পর্কে তাদের জ্ঞান একেবারেই কমে যাবে। যে কারণে আমাদের উচিত এই যে কাজটা আপনারা করছেন, জি। এই যে আমাকে ডেকে আনছেন, আমি সম্মানিত বোধ করছি, ধন্যবাদ। আ- আর একটা বিষয় হলো আপনার মাধ্যমে, আমার মাধ্যমে, আমাদের মাধ্যমে এই যে দেশবাসীকে এই আমাদের প্রকৃতি সম্পর্কে, আমাদের উদ্ভিদ সম্পর্কে, উদ্ভিদের গুরুত্ব সম্পর্কে জানানো উচিত বলে আমি মনে করি। আমার কাছে আপনার আরেকটা প্রশ্ন রইলো যে জানার রইলো যে আসলে এত কিছু থাকতে আপনি কেন গাছের ব্যাপারে এত ইন্টারেস্টেড, গাছ নিয়ে কেন এত ব্লগিং করা শুরু করলেন আপনি? এই বিষয়টা আমাকে খুব নাড়া দেয়, খুব আসলে জানার ইচ্ছা। আসলে খুব চমৎকার প্রশ্ন। আসলে বিষয়টা হচ্ছে কি, দেখুন এই টিভি মিডিয়া এবং ফেসবুক মিডিয়া, ইউটিউব মিডিয়াতে ইনফোটেইনমেন্ট এবং এন্টারটেইনিং দুই ধরনের এটা খুব ভিডিও সুন্দর সাধারণত করে। একটা দিয়েছে। ইনফোটেইনমেন্ট করে কেউ কেউ, আবার কেউ কেউ এন্টারটেইনিং করে। তো এন্টারটেইনিং ভিডিওগুলি সুস্থ ধারার করতে হবে এরকম তো সব নাই। এখন ধরেন খুব ভালো সুস্থ ধারার এন্টারটেইনমেন্ট যেটা হয়তো হুমায়ুন আহমেদ স্যার দিতেন, জি এখন তো এই ধরনের এন্টারটেইনমেন্টগুলি নাই। জি। তো যাই হোক, আমি তার মানে এন্টারটেইনিং ভিডিও যারা করছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ইনফোটেইনমেন্ট ভিডিও অনেকেই করছেন। ইনফোটেইনমেন্টের মধ্যে ধরেন আছে হচ্ছে ফিজিক্স নিয়ে কেউ করছেন, কেউ কেমিস্ট্রি নিয়ে করছেন। আমি ওই দিন একটা পেজ দেখলাম, ওটার নাম ছিল অক্সিজেন সম্ভবত। যাই হোক, কেমিস্ট্রি নিয়ে উনি কথা বলছেন, চমৎকার চমৎকার থিওরিগুলি উনি প্র্যাকটিক্যালি করিয়ে এখন দেখাচ্ছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা, এই জন্যই আমি প্রথমে শুরুতে বললাম যে এতটাই জনপ্রিয় ব্লগিংটা যে আসলে যে বিষয়ে এক্সপার্টিস, আমি এটা বলি যাকে যেখানে যে খুঁজে পায় সে সেই বিষয় নিয়ে চেষ্টা করে মানুষকে জানানো। এইটা অনেক বড় একটা বিষয় যে আমরা অনেক অজানা অনেক জিনিসপত্র জানতে পারি বলে আমার কাছে মনে হয়। জি। তো সেই ধারাবাহিকতায় ধরেন এখন এই যে আমাদের প্রকৃতি, গাছ নিয়ে কেন আমি ভিডিও শুরু করলাম, আসলে এটার পিছনে কিছু কারণ আছে। আমার কারণটা হলো যে আমি তো পড়াশোনা করছি বটনি নিয়ে, যেহেতু আমার সাবজেক্টটা এটা ছিল, সুতরাং আমার এটার প্রতি একটা অন্যরকম দরদ অনেক আগে থেকেই। অর্থাৎ আমার সেই উচ্চ মাধ্যমিক শ্রেণী থেকেই আমার এটার প্রতি একটা বিশেষ একটা ফ্যাসিনেশন কাজ করতো। এসএসসিতেও আমার বিশেষ ফ্যাসিনেশন কাজ করতো এই গাছের প্রতি, যার জন্য আমার কাছে, আমি ধরেন এই যে মিডিয়া জগৎ, অথবা ধরতে পারেন এটা ফেসবুক ইউটিউব জগৎ, এখানে যখন ফেসবুক ইউটিউবে যখন ভিডিও দেওয়া যেত না, যদি মনে করেন ধরে নেন এখন যদি দেওয়া না যেত, তা আমি কি করতাম? আমার কাজ চলতোই, আমি কি করতাম, আমি মানুষকে অন্যভাবে প্রচারণা করার চেষ্টা করতাম। পেপারে লিখে হোক, আমি পেপারেও লিখতাম মাঝে মধ্যে, যাই হোক পেপারে লিখে হোক, কোনো না কোনোভাবে তো আগে প্রচার ঘটতো, সেটাই করতাম। এখন যুগের দাবি, যুগের পরিবর্তনে এখন ফেসবুক ইউটিউব এসছে, যার জন্য এইদিকে ধাবিত, এবং এই ধাবিত হয়ে
যে গাছপালা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে কি জানেন, একটা মানুষকে একটা এই যে শুরু করলাম আমি, গাছের উপকারিতা, গাছের অপকারিতাও কিছু আছে, সব গাছ তো উপকারী না, উপকারী না, তবে সব গাছের অক্সিজেন দিবে এটা নিশ্চিত থাকুন আপনি, অনেক বড়, অক্সিজেন সরবরাহ অনেক করবে বড় আপনাকে, বিষয়, এটা অনেক বড় এতে কোনো বিষয়। ভুল নেই, কিন্তু তারপরেও তার কিছু অপকারী দিক আছে। যেমন কিছু গাছের ফুল ফল এগুলি যদি আপনি খেয়ে ফেলেন, আপনি ধরেন, তাহলে প্রবলেম হতে পারে মানুষের। তো এই সব জিনিসগুলি মানুষকে জানাইলে হবে কি, মানুষের মধ্যে থেকে ধরেন আমার যে আমার কনসেপ্টটা হচ্ছে আমি আমার কথা বলে যাই, কথা বলার সময় ধরেন আমি কথা বলছি, বলতে বলতে আমার এখানে 1 লাখ লোক দেখলো, সাপোজ ধরে নিলাম, 1 লাখ লোক থেকে যদি 3 জন লোকও যদি আমার এই কথাটাকে নিয়ে এসে 3টা গাছ রোপণ করে, এটা অনেক আমার অনেক দেশের জন্য উপকার হবে, অনেক সমাজের জন্য দেশের জন্য সেটা অনেক উপকার হবে, বড় ইনিশিয়েট বলে সমাজের আমরা জন্য উপকার আমরা হবে। মনে করি। আমি এরই মধ্যে আরেকটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করলো। আমিও আপনার একজন ফ্যান, আমিও আপনার একজন ভিউয়ার। আমি যখন দেখি আপনার ভিডিওগুলো, বিভিন্ন লোকেশনে আপনি বিভিন্ন টাইপের গাছগুলো দেখান, এই লোকেশনগুলো আপনি কিভাবে চুজ করেন, কিংবা এই লোকেশনগুলো আসলে কোথায়? আমরা তো শুধু ভিডিও তো দেখি, লোকেশনটা বেসিক্যালি তো আর জানি না। আপনি ভালোই বলছেন, আমি লোকেশন সাধারণত উল্লেখ করি না ভিডিওতে, এটার একটা বিশেষ কারণ আছে। বিশেষ কারণের মধ্যে প্রধানত কারণ হলো, আমি যে গাছগুলি দেখাচ্ছি এই গাছগুলি বেশ ইম্পর্ট্যান্ট কিছু গাছ থাকে এখানে, একজন মানুষ কৌতূহলবশত হয়ে লোকেশন দেখে সেই গাছটার ক্ষতি করতে পারে, যার জন্য আমি লোকেশনটা সাধারণত বলতে চাই না। আবার কিছু কিছু গাছ আছে যেগুলোর লোকেশন দিলেও সমস্যা নেই, বলে দিই। আমার লোকেশন হলো ধরুন সাধারণত আমি রাস্তাঘাটে আশেপাশে, বিভিন্ন গার্ডেনে, বিভিন্ন বড় বড় উদ্যান, অথবা একদম ধরেন এমন হলো যে একটা নালা নর্দমার পাশে, ড্রেনের পাশেও আমার লোকেশন। আর যেহেতু আমি মেডিসিনাল প্ল্যান্ট দেই গাছের, যেহেতু আমি ইথেনো বোটানিক্যাল ইম্পর্টেন্সটা তুলে ধরি, সুতরাং আমার এই গাছগুলি সাধারণত এই ছোটো একদম মাটির সাথে কথা কয় এরা, ওখানে যেয়ে আমার এই কাজটা করতে হয়, বুঝছি। আমি সাধারণত তাই করি। আমার আরও একটি মানে জিনিস জানার আছে, সেটা হচ্ছে যে আমি দেখি যে আপনি সায়েন্টিফিক নামগুলা বলেন এবং ওয়ার্ডগুলো খুব, মানে উচ্চারণ করতে কষ্ট হয়ে যায়। কিভাবে মনে রাখেন, কিভাবে আপনি দেখলে এই গ্রুপটা মনে থাকে? যেমন আমরা জানি যে ওষুধের একটা গ্রুপ আছে, বিভিন্ন কোম্পানি আছে, গাছের ব্যাপারেও কি সেম জিনিসগুলা? হ্যাঁ, এটা জানতে এটা চাচ্ছি। হলো কি, শুনেন, আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে সে যত দূরেই থাকুক, আপনার দূরত্ব যাই হোক, আপনি নিমিষে পৌঁছে যাবেন, দেখে এবং বোঝা যাওয়ার যাচ্ছে। সময় আপনার একটুও ক্লান্তি হবে না। এটা হলো প্যাশন। সত্যিকার অর্থে বলতে কি, আমি যেহেতু এই ক্ষেত্রটাকে ভালোবাসি, সুতরাং আমি একটা সায়েন্টিফিক নেম যদি শিখি, অথবা আমি যেহেতু এই সায়েন্টিফিক নেম নিয়েই পড়াশোনা করে আসছি, আমার তো একটা ধারাবাহিকতা ছিল, তো এখন জাস্ট এটার মধ্যে একটু নাড়াচাড়া ঝালাই করা আর কি, চাকাটা তো ঘুরছে, এই চাকাটা ঘোরা চাকাটাকে আবার টাচ করে দেওয়া। এখন বিষয়টা হচ্ছে, ধরেন আমি যে কাজটা করছি, একটা গাছের সায়েন্টিফিক নেম আমার যে সব মনে থাকে তা কিন্তু না, এটা সাধারণত কোনো কোনো মানুষের মানুষের মনে থাকা পসিবল সম্ভব না, এটা ইম্পসিবল। তো আমি যখন মনে থাকে না, তখন আমি সেটা আবার দেখার চেষ্টা করি, দেখার চেষ্টা করলে একবার দেখলে হয়। অথবা এই যে বললেন গাছের বৈশিষ্ট্য, হ্যাঁ অবশ্যই এক একটা পরিবারের তো আলাদা আলাদা বৈশিষ্ট্য আছেই, সেই পরিবারের কিছু বৈশিষ্ট্য দেখে অন্তত প্রথম প্রথম একটা গাছের সায়েন্টিফিক নেম যদি বলতে নাও পারি, তাহলে মোটামুটি ধারণা করতে। সায়েন্টিফিক নেম বলতে না পারলেও যে জিনিসটা পারি সেটা হচ্ছে এই গাছটা কোন পরিবারের, সেটা বলে ফেলতে পারি আগে, যে এই পরিবারের এই গাছটা হবে। আমরা কিভাবে বুঝবো? আমরা দেখলে এটার বেশ কিভাবে কিছু বুঝবো? পার্থক্য আছে এবং বেশ কিছু আবার ক্যারেক্টারিস্টিক্স আছে, যে বৈশিষ্ট্যাবলী আছে, সেইগুলি দেখে পড়াশোনা না করলে আসলে হঠাৎ করে এটা একটু বোঝা কমপ্লিকেটেড জিনিস। একটু কমপ্লিকেটেড আমি হয় আর ওই কি। দিন আপনার একটা ভিডিও দেখে খুব অবাক হয়েছি। যেমন আমরা দুষ্টামি ফাইজলামিতে জামাল গোটার কথা অনেক শুনেছি, বাট জামাল গোটার আঠা দিয়ে যে এত সুন্দর বেলুনের মতো হয়, এটা আমার ধারণা ছিল এটা না। হচ্ছে জামাল গোটাটা আপনার একটা ঔষধি উদ্ভিদ, কিন্তু এটা যদি আপনি অপব্যবহার করেন মারা যাওয়ার মারা সম্ভাবনা যাওয়ার আছে। সম্ভাবনা আছে। অপব্যবহার করলে। আর এইটা বিশেষ করে আপনার আগে আমাদের দেশে প্রায়ই দেখা যেত, এবং এইটা দিয়ে অনেকেই অনেক বিয়ে বাড়িতে অথবা অনেক দুষ্টামি করে খাওয়ায় দিত। আপনি আবার কমেন্ট লিখেছিলেন ট্যাগ লাইনে যে কারো কোনো স্মৃতি থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। এটা করতো। আর বিশেষ করে এই জামালগোটা যে ব্যাপারটা, এটা হলো এটার থেকে এখন বায়োফুয়েল হচ্ছে, বায়োডিজেল, বায়োফুয়েল, এটাকে চেষ্টা করছে যেন এটা দিয়ে ইকোনমিক্যালি আরও এটার ইম্পর্টেন্সটা কীভাবে বাড়ানো যায় এবং ইউজ করা যায়। যাই হোক, এটার যে ল্যাটেক্স যেটা বললাম আমি, তরুক্ষীর যেটা, তুরস্ক। এটার তরুক্ষীরটা সাধারণত একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়। অন্য তরুক্ষীর তো সাদা হয় দুধের মতো, এটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার হয়। এটা ঘাসের ডগা নিয়ে, এই ঘাসের ডগা নিয়ে আমরা কখনো করতাম না, এটা আমরা করতাম হচ্ছে সাধারণত ওই যে
তার আছে, তার পেঁচাইয়া দিয়ে করতাম। কিন্তু আমি যে ঘাসের ডগানে যে করা যায় এটা আমাকে জানাইছে হচ্ছে আমার যে ক্যামেরাম্যান আছে খন্দকার সাইদুল ইসলাম, সে আমাকে বলল স্যার এইটা ঘাসের ডগার মধ্যে নেন নিয়ে ফু দেন হয়। কিন্তু আমরা কখনো ঘাসের ডগায় করি না। আমরা ছোট সময় করতাম কি, এই যে গ্রামে যে বেড়া বানতো, বেড়া বাঁশের বেড়া বানার তার ছিল না, আমরা করতাম কি, যেটা আমরা গুণা বলি, গুণা বলি, বেড়ার থেকে তার খুলে ফেলতাম, খুললে টাইনিয়ে নিয়ে আসতাম, মরিচা পড়া তার ছোট, এইটা দিয়ে তখন আমরা করতাম। এই কিন্তু দুব্বা গাছের যে কাণ্ডটা একদম চিকন কাণ্ড, এটা পেঁচায়া যে করা যায়, এটা আমি তার কাছ থেকেই জানছি। আমি আরেকটা বিষয়ে আসবো, যখন দুব্বা গাছ নিয়ে এসেছেন, দুব্বা গাছ আমি একটা আপনার ভিডিওতে দেখলাম যে একটা দুব্বা গাছ মাঝখান থেকে ভেঙে গেলে তার নিচের কালারটা আবার অন্যরকম হয়ে গেল, এইটা কিভাবে সম্ভব? ছোট ঘাস ছিল, আপনি দেখছেন ভিডিওটা, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক মানিকরত। এটা হলো আপনার যেটা বলছেন যে এইটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম যে এরকম একটা ঘাস, ভাবলাম যে একটু ছবি করি, একটা ভিডিও করি। তো এইটা হইলো কি, এই ঘাসটা যখন আপনার ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরপরই এই ঘাসের খাদ্য উৎপাদনটা বন্ধ হয়ে গেছে, অর্ধেকটা ঘাসের খাদ্য উৎপাদন বন্ধ হয়ে গেছে। তার মানে হচ্ছে এখানে যে শালক সংশ্লেষণটা হইতো, শালক সংশ্লেষণটা বন্ধ হয়ে গেছে। যেহেতু শালক সংশ্লেষণ বন্ধ হয়ে গেছে, এইখানে তখন আর ক্লোরোফিল নাই। যেহেতু ক্লোরোফিল নাই, সুতরাং এখানে অন্য কিছু পিগমেন্ট এসে এই কালারটা কিন্তু অসাধারণ ছিল। এবং আমরা কিন্তু চলতি পথে এরকম অনেক কিছু দেখলে কিন্তু আমরা খেয়াল করি না, বাট আপনার ওইটা দেখে কিন্তু আমি খেয়াল করেছি। আপনার কথার পরিপ্রেক্ষিতে আরও একটা আমার খুব জানার একটা বিষয় উঠে এসেছে, যে আমার খুব জানার আগ্রহ ছিল যে মানুষটা এত সুন্দর করে সাবলীল ভাষায় ভিডিওগুলো করে, তার ভিডিওটা কে করে, যে উপস্থাপনটা করে, যে তার ভিডিওটা কে করে, আমি সেই ব্যক্তি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, সেই ব্যক্তি আমি যে বললাম আমার গাড়ি চালায়, সে আমার গাড়ি চালায়। নামটা খন্দকার সাইদুল ইসলাম, সে তো আছে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন, খন্দকার সাইদুল ইসলাম। আমরা খন্দকার সাইদুল ইসলামের সাথে কথা বলবো পরে এক সময় এই ব্যাপারে, কিন্তু আমরা তাকে ধন্যবাদ জানাই আমাদের মাধ্যমে, সংযুক্তের মাধ্যমে। আমার আরও একটা বিষয় জানার আছে আপনার কাছে, সেটা হচ্ছে আমার বাসার সামনে তো আসলে বড় কোনো মাঠ নাই, কিছু নাই। আমার ঘরে আমি কিভাবে অক্সিজেনটা রেডি করতে পারি এরকম কিছু গাছের নাম, আমি আমার বারান্দায় করতে পারি এরকম কিছু গাছের নাম, এবং আমি আমার ছাদটাকে যেন ছাদ বাগান করতে পারি, এরকম 3টা জায়গায় আমি কিছু কিছু করে গাছের নাম জানতে চাচ্ছি। আসলে ছাদ বাগানে তো ধরেন বিশাল বড় বৃক্ষ দেওয়া যায় না সাধারণত, ছাদ বাগানে মিডিয়াম যে বৃক্ষগুলি দিতে হয়। এখন বর্তমানে হাইব্রিড বেশ কিছু পেয়ারা আসছে, আপনি পেয়ারা দিতে পারেন। পেয়ারা দিলে আপনি পেয়ারা খাবেন, পাখিরা পেয়ারা খাবে, বনের পাখিরাও খাবে, ওদেরও তো অধিকার আছে। ওরা যদি, পাখিরা যদি না টিকে থাকে, তাহলে আপনার আমার জন্য অত্যন্ত ভয়াবহ দিন আসবে। পাখিদের টিকিয়ে রাখা আমাদের উচিত। যেমন আপনি আমড়া গাছ দিতে পারেন, আমি এইদিকে বড়ই গাছ দিতে পারেন। আমি একটু আপনাকে এইদিকে থামাচ্ছি, যেমন আমরা ছোটবেলা যে পরিমাণ চড়ুই, কাক, বিভিন্ন ধরনের পাখি দেখতাম, এই পাখিগুলো কিন্তু আমরা দেখছি না এখন। এটা কি গাছ কমে যাওয়ার কারণে এরকম হচ্ছে? এটা হচ্ছে, আমি বলি আপনাকে, আপনার যদি ঢাকা শহরে একটাও বাসা না থাকে, বাড়ি না থাকে, ঢাকা শহরে মানুষ কই যাবে, থাকবে? হয় মানুষগুলি বাসস্থানের অভাবে ঢাকা শহর ত্যাগ করবে, অথবা মানুষগুলি কোনো না কোনোভাবে মরে যাবে, একটা কিছু হবে। এখন পাখির বাসস্থান হচ্ছে গাছ, গাছের ডাল, বন জঙ্গল, বিভিন্ন রকমের যে ইকোসিস্টেমগুলি গড়ে ওঠে, এখানেই তো পাখি যায় থাকে। তখন আপনি তো ওদেরকে বসার জন্য, ওদের ডিম পারবে, ওদের বংশবিস্তার করবে, এরকম জায়গা দিতে পারছেন না। তাহলে পাখিগুলি কই যাবে? এরা হয় ঢাকা শহর থেকে বেরিয়ে গেছে, অথবা পাখি নির্বংশ হয়ে গেছে। যেমন ধরেন আপনি আজকাল দেখেন, আপনাকে যদি বলি, আপনারা জানেন কি না জানি না, সেটা একটা ফল পাওয়া যেত আগে, যেটাকে সিমের মতো, এটা বেশ মোটা এবং লম্বা, এটাকে কানাইডিঙ্গা বলতো। আপনারা কি দেখেছেন কিনা জানি না, যাই হোক, এই কানাইডিঙ্গা ফলটা এখন বিলুপ্তের পথে। তার কারণ হচ্ছে কানাইডিঙ্গা ফলের যে ফুলটা হয়, কানাইডিঙ্গা, এটা সিডপট বলে একটা লম্বা, এটার যে আপনার কি বলে, এই যে ফুল ফুটে, ফুলটা হচ্ছে রাত্রে ফুটে, রাত্রে ফুটে, এবং এটা অধিকাংশ মানুষ, আমার মনে হয় যে অনেকেই কানাইডিঙ্গা ফুলের যে ফ্লেভারটা কীরকম কেউ নেয় নাই, একদম পাকা সাগর কলার মতো ফ্লেভার, এত চমৎকার। তো এই কানাইডিঙ্গা রাত্রে ফুটে, তো রাত্রে ফুটার সময় বাদুর রাত্রেবেলায় এইটার থেকে নেকটার খেতে যায়, মধু খেতে যায়। বাদুর যখন রাত্রে মধু খেতে যায়, তখন বাদুরে মধু খায়, এক ফুল থেকে আরেক ফুলে যায়, ওই আপনার কানাইডিঙ্গার একটা ফুল থেকে আরেকটা ফুলে যায় মধু ধরে খায়, পরাগায়নটা ঘটে। এই যে বাদুরের বাসস্থান কমে যাওয়ার ফলে
বাদুর যেহেতু কমছে, কানাইডিঙ্গা ফুলও কমছে, কানাইডিঙ্গা গাছের পরিমাণও কমছে। যে কটা ছিল সেই কটাই আছে, পরাগায়ন হচ্ছে না, একটা নতুন করে একটা গাছের জন্ম হচ্ছে না। তো আমার দেশে, সারা পৃথিবীতে মানুষ তো থাকবে অবশ্যই, উদ্ভিদ থাকতে হবে, প্রাণী থাকতে হবে, পাখি থাকতে হবে, বিভিন্ন পোকামাকড় থাকতে হবে। এদের না থাকলে তো আমরা মানুষ আমরা দিন শেষে আমরা টিকতে পারবো না। আমরা টিকতে পারবো না। আমরা যেদিকে ছিলাম বিক্ষবন্ধু, যে আমরা আসলে এখন তো সবাই ব্যস্ত। আপনি কথার মাঝখানে উদাহরণ টেনে বললেন যে এরকম সৌন্দর্য গাছ থাকার পরও আমরা চোখে দেখি না ব্যস্ততার কারণে। আমি ব্যস্ত, কিন্তু আমি চাই আমার বাসায় যেন একটা সুন্দর গাছ থাকে। আমাকে কিছু গাছের সাজেশন আপনি দেন আমাদেরকে, আমাদের দর্শককে, যেন আমরা এই গাছগুলো বাসার রুমে লাগাইতে পারি। যেটা বাসার রুমে যদি আপনি রোপণ করেন তাহলে অ্যালোভেরা রাখবেন, একটা রাখতে পারেন। এটা আপনার রুমের যে ফর্মালডিহাইড যেটা উৎপন্ন হয় রুমের ভিতরে এসির জন্য, সেটার পরিমাণটা কমিয়ে দিবে। সেন্সিভারিয়া রাখতে পারেন, সেটা হচ্ছে আপনার যেটাকে বলে শাশুড়ির জিহ্বা বাংলায়। ইন্টারেস্টিং নাম এটা, মাদার ইন লজ টাং এটাকে বলে। এই উদ্ভিদটা রাখতে পারেন। এছাড়া আপনি কিছু পাম জাতীয় গাছ আছে যেটা আপনার ঘরের ভিতরে রাখতে পারেন। আর বারান্দায় যদি রাখেন তাহলে আপনার বেশ কিছু ফুল গাছ চাইলে রাখতে পারেন, আপনার চয়েস অনুযায়ী ফুল গাছ রাখতে পারেন। লতানো কিছু গাছ বারান্দায় যদি ব্যবস্থা করে দিতে পারেন, গ্রিলের সাথে দিতে পারেন, সেটা করলে আপনার যেটা হবে, বারান্দায় তো আপনার অনেক গাছ রাখতে পারবেন না। আপনার বারান্দা কতটুক বড় এবং কতটুক জায়গা, সেটার উপর নির্ভর করে কয়টা গাছ দেওয়া যাবে দেখলে আপনি বুঝবেন এবং আপনি ইচ্ছা মতো দিতে পারেন সেই গাছগুলো। আমাদের ঢাকা শহরে গাছ আমরা সবাই কম বেশি পছন্দ করি, কিন্তু আমাদের একটা ডেঙ্গুরও সমস্যা থাকে। আমরা এই যে একটা ভীতি কাজ করে, এরকম এই ভীতি থেকে আমরা কিভাবে আসলে কাটিয়ে এটা দেখুন, আসলে গাছের সাথে ডেঙ্গুর কোনো সম্পর্ক নাই। ডেঙ্গুটা হয় আমাদের অসচেতনতার জন্য। ধরেন আপনি টবের মধ্যে একটা গাছ লাগিয়েছেন, টবের পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই নিচে দিয়ে। প্রত্যেকটা টবের নিচে তো আপনার একটা ছিদ্র থাকবে, পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। টবের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা রাখলেন না, পানিটা জমে থাকলো, জমে থেকে গাছটা মরলো না, কিন্তু পানিটা জমে থাকলো, গাছের কিছুটা ক্ষতি হলো, এখানে মশা এসে ডিম পারলো। এটা তো গাছে দোষ করে নেই, আপনি আপনার জন্য এটা হচ্ছে। আমরা বলছি না গাছে দোষ করছে, আমরা অ্যাওয়ার কি না এই বিষয়ে, আমরা অ্যাওয়ার করেছি কি না আমাদের নাই। আমাদের উচিত হচ্ছে যদি আমরা ছাদ বাগান করি বা বিভিন্ন জায়গায় যদি আমরা গাছ রোপণ করি, তাহলে আমরা সেইখানে যাতে বৃষ্টির পানি কোনোভাবে জমে না থাকে সেটার দিকে খেয়াল রাখবো, পরিবেশকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। ডাব খেলাম, নারিকেল খেলাম, খোসাটা ফেলে রাখলাম, বাস কি চমৎকার, এটার মধ্যে এডিস মশা জন্ম নেয়। অথবা ফুলের টবে এই যে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখলাম না, অথবা বাগানের ব্যবহৃত বেশ কিছু জিনিস থাকে, পানি নিষ্কাশন করার কৌটা থাকে বা বিভিন্ন পাত্রাদি থাকে, পাত্রটাত্র থাকে, এটার মধ্যে পানি জমে থাকে, আমরা ফেলে দিয়ে আসলাম, 10 দিন পর্যন্ত কোনো খোঁজ নিলাম না। এটা হচ্ছে নির্ভর করে আপনার উপর, আমার উপর, আমাদের উপর। আমরা যদি সঠিকভাবে আমরা সেই কাজটা ওই জায়গাটার মধ্যে, অর্থাৎ আমি সিদ্ধান্ত নিলাম যে আমার দ্বারা এইখানে একটা এডিস মশা সৃষ্টি হবে না, উৎপন্ন হবে না, তা সম্ভব, এটা সম্ভবই না। আমি বিক্ষবন্ধু আপনার কাছ থেকে এই কাজ করতে যে আপনি কি কি ধরনের প্রতিবন্ধকতায় পড়েছেন, এই বিষয়ে কোনো প্রতিবন্ধকতায় পড়েছেন কি না প্রথম দিকে, এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। প্রতিবন্ধকতা তেমন একটা পড়ি নাই, প্রতিবন্ধকতা নাই, কিন্তু যেটা ছিল হচ্ছে যে ধরেন প্রচণ্ড গরম, হিউমিড ওয়েদার বা প্রচণ্ড শীত যাচ্ছি, এইগুলা অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের সমস্যার তুলনায় কিছুই না, আমি সেটা বলতে পারি। যেমন ধরেন প্রচণ্ড গরম যাচ্ছি একদম, মানে তখন মনে হচ্ছে যেন এত গরমের মধ্যে, আবার প্রচণ্ড শীত, বাংলাদেশে শীত তো 1-2 মাস। এটাকে বলছি এই কারণে যে কিছু কিছু উদ্ভিদের যখন ফুল ফুটে সময়টা তখন হয় সন্ধ্যার সময় কিছুটা ফুটতে সন্ধ্যায় যেতে হবে, কিছুটা সকালে ফুটছে সকালে যেতে হবে। যেমন কিছু ফুল আছে, হিজল আছে, হিজল যদি আপনি দেখতে হয় ফুলটা, অথবা কুম্বি আছে, কুম্বি যেটাকে বলে, হিজল আছে, এই ফুলগুলি যদি আপনাকে দেখতে হয় তাহলে আপনাকে যেতে হবে হচ্ছে একদম ভোর হওয়ার সাথে সাথে, না হয় ফুলগুলি একটু পরে গেলে দেখবেন সব ঝরে পড়ে গেছে, ফুল ঝরে পড়ে গেছে, ফুল ঝরে পড়ার পরে ফুলটা নষ্ট হয়ে যায়, তো সেটা সেরকম দেখতে হবে। তখন সেই সময় দেখা যাচ্ছে যে অনেকেই সকালবেলায় ঘুমতে ওঠে না, কিন্তু আমাকে তো সেই সকালবেলা উঠেই আমি যাই, কারণ আমার নেশাটা থাকে যে আমি এটা দেখব। ওই আসা যাওয়ার কি কোনোদিন কোনো ইনসিডেন্ট, সমস্যা কিংবা এরকম দেখেছেন যে আপনি যে সময় যেতে চেয়েছেন আপনি যাওয়ার আগে ফুলগুলো নষ্ট হয়ে গেছে, এরকম এরম হয়েছে, অনেক এরম হয়েছে, তারপরে পরের দিন আবার গেছি। একটা জানতে চাচ্ছিলাম এরকম
হ্যাঁ, ধরেন আমি একবার ওই যে কুম্ভি গাছের ফুল আমি ভিডিও করব আমি গিয়েছি, যাওয়ার পরে প্রথম দিন গেলাম, ফুল শুকায় গেছে নিচে, প্রচণ্ড গরম ছিল। তারপরে আবার পরের দিন গেলাম, সময় করে যাইতে পারিনি, তারপরের দিন একদম ভুরে উঠে গেছে। বুঝতে পেরেছি। আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কাহিনীটা জানতে চাই, যে যেদিকে আমরা দেখেছি যে আপনি ওইদিকে দাঁড়ায় বলছেন যে এইদিকে অনেক সাপের উপদ্রব, অনেকটা ভীত মনে হচ্ছিল আপনাকে। না না, আমি হয়েছি ওই গল্পটা শুনতে আমার সাথে চাচ্ছি। ওইখানে জাহাঙ্গীর ইউনিভার্সিটির রহিম ভাই ছিলেন। তো রহিম ভাই বলতেছেন, আজহার ভাই এটা হটস্পট সাপের। তা আমি আমি বললাম যে, রহিম ভাই আমি জানি এটা সাপের হটস্পট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসটাই সাপের জন্য বিখ্যাত, প্রচুর সাপ আছে ওখানে। তো এইখানে উনি যখন বললো তখন আমি আমি তখন একটু আশেপাশে দেখে দেখে আগাচ্ছি, আমি সাপ তো ভয়, যাই হোক। তো তারপরে যেহেতু আমি একে ভিডিওটা করার সময় আমি প্রথমে এটা বলে নিয়েছিলাম আর কি, যে এটা হটস্পট সাপের, হয়তো আমার কথায় কেউ যাইতে পারে কিছু না জেনে, যাইতে পারে, জি। যে জন্য অ্যাওয়ারনেসটা দেওয়া যে যে গাছটা দেখাইছি এই গাছটা দেখে হয়তো বা দেখা গেলো যে ক্লাস 9-10 একটা ছেলে পড়ে অথবা ইন্টারমিডিয়েটে পড়ছে, এই ছেলেটা একদিন দৌড় দেওয়া যায় এখানে ঢুকলো, ঢুকিয়ে এটা আনতে চেষ্টা করলো, এটা তার অপরাধ না, সে গেল প্রকৃতি দেখতে গেল, কিন্তু প্রকৃতি দেখতে যাওয়ার আগে সে যেন সতর্ক হয়ে যায়, সতর্ক থাকেন, জি। সতর্ক যেন থাকে যে এখানে সাপ আছে, এই জন্য এটা বলে দিয়েছিলাম আর কি বিষয়। আচ্ছা, ধরুন যে অনেক গাছ আমরা তো আর খোঁজ করতে পারবো না, স্পটগুলো জানি না, হয়তো বা কোনো কারণে আপনি বলেনও না। আপনার কি এই ছবি তুলে কোনো ডিজিটালাইজেশনের কোনো প্ল্যান আছে সামনে, যে মানুষকে পরিচিত করার? আপনি তো ভিডিওর মাধ্যমে করাচ্ছেন, আমি কিংবা কোনো বই আমি কিংবা এটা কোনো নিয়ে চিন্তা এরকম। করছি, আমি এরকম একটা গাছের বিভিন্ন বিবরণ সহ বিভিন্ন গাছ নিয়ে আমি একটা বই বের করার চিন্তা করছি, আমি যেন একটা একটা গাইড থাকে। একটা গাইড থাকে, ধরেন আমরা যারা স্পটগুলো চিনি না তারা যেন ভালোভাবে চিনতে জি পারে। জি, এই এক্স্যাক্টলি। যে ঢাকা শহরে আপনার আগে যে আপনি যেহেতু ঢাকারই বাসিন্দা, ঢাকা শহরে আগে যে পরিমাণ গাছ ছিল, বনায়ন ছিল, এই যে আস্তে আস্তে যে এইরকম কমে যাচ্ছে, এইটা আপনি, এই সংকেতটা আপনি কিভাবে দেখছেন? এইটা আসলে খুব ভয়াবহ সংকেত। কারণ হচ্ছে আপনি দেখেন, যেখানেই একটা কিছু স্থাপনা হয় সেই স্থাপনার আশেপাশের গাছগুলি কেটে তারপরে স্থাপনা করা হয়, কিন্তু এই যে গাছগুলি কাটলাম এটার পরিবর্তে যে আবার রিপ্লেস করব সেটা করি না। তো উচিত হচ্ছে আমাদের দেশের যারা এই কাজগুলি করবেন, তারা ওইখানে যখন একটা গাছ কেটে ফেলতে হবে, গাছ তো ধরেন আপনার জন্য, জি। আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্যই তো গাছ। এখন একটা গাছ যদি কাটার পরে আপনার মনে করেন পরিপক্ক একটা গাছ আপনাকে যদি কাটতে হয়, সেটা আপনার অর্থের জন্য কাটতে পারেন, সেটা আপনার বাসা অথবা আপনার বাড়িটাকে আরও বড় করার জন্য কাটতে পারেন, কিন্তু কাটুন আপনি সেই গাছটাকে অযথা কাটবেন না, আপনার বিশেষ প্রয়োজনে অবশ্যই গাছ কাটুন, কিন্তু সেটা কাটার আগে আপনি তো জানেন যে আমার এই গাছটা 2 বছর পরে আমি এনে কেটে এনে এটা স্থাপনা করব, জি। তার আগে এই স্থাপনার আশেপাশে কেন আপনারা চাই একটা গাছ কাটার কাইটে আপনি 2টা গাছ কেন রোপণ কিন্তু করেন না? আমার তো জায়গা নেই, ধরেন আমার বাসাটা 2 কাঠার মধ্যে আমি থাকি, আমার একটা গাছ বড় হয়ে অনেক বড় একটা জায়গা জুড়ে নিয়ে গেছে, এখন আমি কি করতে পারি? এইটা রিকভারি আমি কিভাবে দিব? এটা রিকভারি হচ্ছে, আমি বলি আপনাকে, অনেকেই দেখা যায় যে অনেকেই আছেন এরকম যে এই গাছটাকে সে রেখে কিভাবে কনস্ট্রাকশন করা যায় সেটার চিন্তা করেন, হয়তো টাকা বেশি লাগে অথবা তার জায়গা একটু কমে যায়, অনেক টেকনিক্যালি একজন ভালো একজন। এইটাও কি একটু করা যায় কি না, যে আমি একটা বড় গাছ ছিল আমার, ওইটার ব্যাকএন্ডে আমি আরেকটু ছোট ছোট গাছ আমি আমার আমি দিলাম বারান্দায় করলাম, আমি আমার ছাদে করলাম, আমি যেন ওইটা রিকভারি, এটা কি রিকভারি, এটা কি এটা এটা পসিবল কি যদি না? এটা পসিবল, যদি একান্তই আপনার কোনো কিছু করার না থাকে, একান্তই কোনো কিছু করার না থাকে, তখন তো আপনাকে আর কি করবেন, আপনার তো বাঁচতে হবে। তখন সেটার জন্য আপনি মনে করেন বিশাল একটা বৃক্ষ ছিল, তার পরিবর্তে আপনি ধরেন আরও ছোট মাঝারি ধরনের 3-4টা বৃক্ষ দিয়ে দিলেন, কিন্তু রিপ্লেসমেন্ট দিয়ে তারপরে করেন, কিন্তু একেবারে ধ্বংস করে দিয়ে এটা করাটা আসলে আমাদের মোটেও উচিত না। ট্রেন্ডটাই এরকম, মানে ট্রেন্ডিংটাই এরকম চলতেছে। হ্যাঁ, আমরা আসলে অযত্নে, অবহেলায় এবং অনেকভাবেই কোনো কিছুই মনে করি না, একটা গাছ হইলো ধরে কেটে দিলাম, এটা নিয়ে আমরা ভাবিও না, চিন্তাও করি না। এই সোশ্যাল মিডিয়াতে মানুষকে গাছের প্রতি অ্যাওয়ার করা ছাড়া আপনি অফলাইনে কি কি করছেন, কি কোনো আমি কোনো অফলাইনে সাধারণত আমি ধরেন এই যে যখন যেখানে যাই মানুষকে বোঝানোর চেষ্টা করি, ফিজিক্যালি হোক, মেন্টালি হোক, অফলাইনে করি, যেভাবেই হোক এটা বোঝানোর চেষ্টা করি যে ভাই গাছ লাগাইলে এই উপকার হয়, গাছ কেন আমাদের বন্ধু সেটা জানা উচিত।
এছাড়া ধরেন আমি যে যে কাজটা অফলাইনেও করতে চাচ্ছি, করেছি এবং করতে চাচ্ছি আরও বেশি করে, সেটা হচ্ছে একদম বাচ্চা যে আছে আমাদের কোমলমতি বাচ্চারা, এদের মাথায় এই পরিবেশ বৃক্ষ এই জিনিসটা ঢুকাইয়া দিতে হবে, যে এই বৃক্ষ পরিবেশ প্রতিবেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেইটা থাকলে আমাদের কি উপকার হবে সেটা ওদেরকে বীজটা এখানে বপন করে দিতে হবে। তো এটা করতে পারলে হবে কি, এই বাচ্চাগুলি একদিন দেখবেন যে আবার সেই যে বলছিলাম যে রিলে রেসের মতো হবে। রিলে রেসের মতো। রিলে রেসের মতো। আমি আপনার আরো একটি ভিডিওতে দেখেছি যে আপনি আমি যদি ভুল না করে থাকি একটা রাস্তায় আলপনা করা হয়েছিল, মানে রং রং দিয়ে মিঠামইনে এরকম কোনো একটা জায়গা যে আশেপাশে জলাধারও আছে। আপনি তখন আমাকে তখন ভিডিওটাতে বলেছিলেন যে এই রংটা যদি নদীতে যায়, মানে পুকুরগুলোতে যায় আশেপাশে, এই জায়গাটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, ফসলি জমিগুলো নষ্ট হবে। এখন আমার কথা হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য আমি রং ইউজ করলাম, প্রাকৃতিকভাবে কি এটা রিপ্লেসমেন্ট আছে কিনা, এই রংটা রেডি করার কোনো রিপ্লেসমেন্ট আছে কিনা? হ্যাঁ, আমরা যখন অনেক ছোট ছিলাম তখন আপনারাও হয়তো দেখছেন কিনা জানি না, আগে বিয়ে হতো, বিয়েগুলি সাধারণত এই শীতকালে হতো, কারণ শীতকালে বৃষ্টিপাতল কম ছিল। তো তখনকার বিয়েতে মনে করেন জামাই আসবে, বর আসবে, তো বর আসার জন্য তখনও আলপনা হইতো। আচ্ছা, তখন আলপনাটা কিন্তু কৃত্রিম রঙের আলপনা ছিল না, ওইটাই আমি তখন আলপনাটা ছিল হচ্ছে আপনার বিভিন্ন রকমের চাল, যে ভাতের চাল যেটা, সেই চালটাকে বাটার পরে সেই চালটা কিন্তু সাদা হইতো, সেটার মধ্যে বিভিন্ন রকমের গাছের রং মেশানো হইতো। গাছের রং বলতে এই যে ধরেন সবুজ পাতার রস, অথবা কোনো গাছের লাল যে গাছের রং সেইটা, আবার একটা গাছ ছিল ধরেন দইগুটা নামে, সেই দইগুটার রং মেশানো হইতো, বিভিন্ন রং মিশিয়ে 3-4টা কালার করে ওইটাতে তখন আলপনা করতো। এই আলপনা করতো, আলপনাটা ক্ষণস্থায়ী আলপনা, সকালে করতো, বিকালে বা পরের দিন আর থাকতো, উঠে যেত, কিন্তু বিয়ের সময়ের পারপাস কিন্তু সার্ভ হয়ে যেত আলপনা করতো। আলপনা করা তো খারাপ না ভাই, আমি একটা ফুলের ছবি আঁকলেন সুন্দর করে ওয়ালে অথবা আপনার ফ্লোরে, এটা করেন, এটা তো খারাপ কিছু না, কিন্তু যদি ধরেন সেটা এরকম কিছু হয় যেটা আপনার জন্য শরীরের জন্য ক্ষতি হবে, সেটার থেকে না গেলাম। আগের দিনে এটা করতো, এবং এটা করতো কীভাবে, আলপনাটা করে করে কলা গাছ দিয়ে অথবা দেবদারু গাছ দিয়ে আপনার গেট হইতো, এই গেট পর্যন্ত টেনে আনতো এই আলপনাটাকে, এই আপনার এই চালের গুঁড়া, তারপর অথবা আটা অথবা ময়দা, এগুলো আমি পেস্ট বানাইতো, পেস্ট বানায় তারপরে করতো, ভালোই লাগতো। আপনার এই ব্যাপারে গাছ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা গাছ জানতে চাচ্ছিলাম, যে আসলে কি কি কাজ আরো করতে চান আপনি সামনে? গাছ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমার পরিকল্পনা একটাই, মানুষকে যেটা করে যাচ্ছি এখানে পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা, বর্তমান পরিকল্পনা সবটাই একটা। সবটাই একটা বলতে এই কারণে, এই জন্য বলছি যে আমি চাই মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা ঢুকিয়ে দেওয়া, মানুষের ব্রেইনের মধ্যে এটা ঢুকে যাক, এবং এই যে বললাম ছোটো বাচ্চাদের মধ্যে ঢুকুক, তাহলে আমার পরিকল্পনাটা তাদের দ্বারা বাস্তবায়িত হবে। আমরা আজকে গাছের সম্বন্ধে অনেক অজানা বিষয় জানা হলো আমাদের, এবং যাকে আমরা স্ক্রিনে দেখি তাকে তার সম্বন্ধে যে কথাগুলো বলতে পারে না, সংযুক্ত চেষ্টা করেছে সেই কথাগুলো উঠিয়ে আনতে। আপনি যে আপনার এত দামি সময় আমাদেরকে দিয়েছেন, এটার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, বিশেষ করে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এবং এই সব ধরনের কথা বলা, এটা হচ্ছে কি মানুষের মধ্যে একটা, কি বলে এটাকে, একটা মানুষকে উদ্বুদ্ধ করা, মানুষকে উৎসাহিত করা। কোন দিকে উৎসাহিত করা? প্রকৃতির দিকে ধাবিত করা, গাছপালার দিকে ধাবিত করা। কেননা দেখেন, মানুষজন যদি এই সব বিষয়ের প্রতি আগ্রহ না হয়, আগ্রহী না করে তুলতে পারি, আমরা যারা শিক্ষিত মানুষজন আছি তারা যদি বুঝাইতে না পারি, নতুন প্রজন্মকে বুঝাইতে না পারি, তাহলে আমাদের দায় থেকে যাবে। অনেক বড় একটা কথা বলেছেন যে আসলে আমরা যদি প্রকৃতিটাকে খুব ভালোভাবে ঠিক না করতে পারি, এই আমাদের অনেক বড় একটা দায় রয়েছে। এই কথা বলে আমি আজকে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংযুক্ত থাকবেন। ধন্যবাদ।